দল থাকতে পারবে না, 4টা পত্রিকা থাকবে, সব কিছু আমি নিয়ন্ত্রণ করবো এবং সব কিছুর জন্য আমি দায়ী, সকল বিচারক আমার কাছে জবাবদিহি করতে হবে। এইটা করার পর যেটা ঘটলো, মাত্র 13 মিনিটের মাথায় কাউকে কোনো কথা বলতে না দিয়ে এই জিনিসটা ঘটলো এবং বিস্ময়ে লোকেরা অপেক্ষা মানে অবস্থাটা দেখতে লাগলো যে সকল পথ বন্ধ হয়ে গেছে এবং ঘোষণা করা হলো শেখ মুজিবের বিরুদ্ধে কোনো উচ্চারণ করা হলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এত বড় বড় কাঠের টাইপ, পত্রিকা পড়লে হাতে কালি লাগতো, কাঠের টাইপ দিয়ে করা হতো তখন, আজকের আধুনিক টাইপ ছিল না। আমি পত্রিকা পড়ে আবার সাবান দিয়ে হাত ধুতে হতো। দ্বিতীয় একদিন বেরোলো, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ, মুজিববাদ, এইরকম ভয়। উনি নিজে উচ্চারণ করলেন লাল ঘোড়া দাবড়ায় দেব। লাল ঘোড়া কোনটা? লাল বাহিনী বলে একটা বাহিনী বানালেন। তারপরে সিরাজ শিকদারকে যেদিন সংসদে নিয়ে গিয়ে তারপরে জোড়া লাথি মারলো এসপি মাহবুব, আর তারপরে সিরাজ শিকদারকে হত্যা করার পর বলা হলো সিরাজ শিকদার ধৃত, পালাতে গিয়ে নিহত। সিরাজ শিকদার কে? তিনি ভিন্ন মতাবলম্বী ছিলেন, পূর্ব বাংলার স্বাধীনতা চেয়েছিলেন, বুয়েট থেকে ফার্স্ট ক্লাস পাওয়া ইঞ্জিনিয়ার। সেই সিরাজ শিকদারকে দেখা গেল তার হাত বান্দা, পা বান্দা, চোখ বান্দা, সিরাজ শিকদার নাকি পালাতে গিয়ে নিহত হয়েছে। অথচ তখন মেডিকেল কলেজে আমার বন্ধু বড় ভাই, তিনি ডাক্তার, তিনি নিজে ওই সিরাজ শিকদার লাশ দেখেছে, বললেন বুকে একটার পর একটা গুলি করা হয়েছে। সাভারের লাল মাটি রঞ্জিত হলো সিরাজ শিকদারের রক্তে। ইনসিডেন্টালি সিরাজ শিকদার সাভারের লাল মাটির উপরে কবিতা লিখেছিলেন, সেখানেই তাকে যেতে হলো, আল্লাহর ইচ্ছা যা। কিন্তু এইটি হচ্ছে জায়গা। 6 লাখ, মানে আমার হিসাবে 6.5 লাখ, পরে অমর্ত্য সেন সেটা বলেছেন। কিন্তু মহিউদ্দিন খান আলমগীর, যিনি অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে পরবর্তীতে উলসি যদুনাথপুর খালকাটা প্রকল্পের নেতা হয়েছিলেন এবং জিয়াউর রহমানকে গাড়ি চালাতেন ড্রাইভারকে সরিয়ে দিয়ে, সেই মহিউদ্দিন খান আলমগীর বলছিলেন এই লোকটা এতই ইডিয়েট যে সে 20 লক্ষ লোককে হত্যা করেছে। এবং অমর্ত্য সেনের লেখার নিচে লেখা আছে আলমগীর, মানে মহিউদ্দিন খান আলমগীর এক্সেসিভলি এক্সাজারেটস দি ফিগার। প্লিজ ফোনটা বন্ধ করতে হবে। আলমগীর এক্সেসিভলি এক্সাজারেটস দি ফিগার, আলমগীর জোর করে ফিগারটা বাড়িয়ে ফেলছে। আসলে 20 লাখ মরে নাই শেখ মুজিবের সময়, মরছে হচ্ছে 7 লাখের মতো, 6.5 লাখের একটু বেশি। আচ্ছা, দ্বিতীয় হলো 34,000 কর্মীকে হত্যা করা হলো। তারপরে বাকশাল চাপিয়ে দেওয়া হলো। তার বাকশাল চাপানোর আগে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সকল ক্ষমতা কেড়ে নেওয়া হলো জনগণের। কিভাবে? স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। যাকে ইচ্ছা 6 মাসের জন্য বিনা বিচারে জেলে রাখা যাবে, আবার 6 মাস পর 6 মাস বাড়ানো যাবে, এইভাবে আজীবন রাখা যাবে। সেটা আজকেও আছে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এবং সংবাদপত্রের উপর যত কালাকানুন চেপে বসলো, এনায়েতুল্লাহ খান সহ, হলিডে সহ সব কিছু বাতিল হলো। এরকম একটা পরিবেশ ছিল। তাহলে আমরা কোন রাষ্ট্র পেলাম? আমরা একটা অত্যন্ত স্বেচ্ছাতান্ত্রিক ব্যক্তিগত রাষ্ট্র পেলাম, যে রাষ্ট্রে একজন ব্যক্তি নিজে 13 মিনিটের মধ্যে ঘোষণা দেন যে আমি তো কালকে প্রধানমন্ত্রী ছিলাম, আমি কিন্তু ভোটে নির্বাচিত হয় নাই। উনি কিন্তু ভোটে নির্বাচিত 73 সালে। 73 সালে আওয়ামী লীগ যে কোনো বিচারে জিতত, কিন্তু 73 সালে ব্যালট পেপার হাইজেক করে এনে প্লেনে এনে গণভবন থেকে রেজাল্ট বের করা হলো 7 দিন পর। সেটার কার রেজাল্ট জানেন? খন্দকার মুস্তাকের। যে খন্দকার মুস্তাক 1975 সালের 15ই আগস্ট সন্ধ্যার সময় যখন উনি ওই সভাসদ নিয়ে বসছেন, 41 জনের মন্ত্রিসভা তৈরি করলেন। খন্দকার মুস্তাক নিজে শেখ মুজিবের মন্ত্রিসভায় পানি সম্পদ মন্ত্রী ছিলেন, আর তার 41 জন মন্ত্রিসভার সকল সদস্য আওয়ামী লীগের সদস্য ছিলেন, যারা বঙ্গবন্ধুর সেবা করেছেন। তাইলে বোঝেন যে 1975 সালের 15ই আগস্ট কী ঘটনা ঘটেছিল। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলা হয়েছিল হারামজাদা, তোকে মেরে ফেলবো। তো আমি আবার 15ই আগস্ট তো আমরা আনন্দ করলাম, 16ই আগস্ট ইউনিভার্সিটি গিয়ে চিৎকার করে আরেকটা গালি দিয়েছিলাম, গালি দিয়ে পাগল হয়ে গেছিলাম, গিয়ে বলছিলাম এখন আমাকে কে মারবে, মানে এখন পালাইছিস তো তোরা। সেই ব্যক্তি বেঁচে আছেন, পরে তিনি মন্ত্রী হয়েছেন, আমার ক্লাসমেট। তিনি কিন্তু এখন কোথায় পালিয়েছেন? অনেক কোটি, কয়েকশো কোটি টাকা তিনি বানিয়েছেন, বানিয়ে মন্ত্রী হয়ে এখন তিনি কোথায়? আমি কিন্তু প্রকাশ্যে আছি। আমার মেয়ে বলে যে আব্বা জান্নাতের জন্য কিছু রাখো, সব এখন পাওয়ার দরকার নাই, এখন যেটুকু পাচ্ছ এটুকু আনন্দ করো। কি আনন্দ? যে তুমি এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াও, তোমার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা এখনও আছে, ওঠে নাই, কিন্তু তোমাকে কেউ কিছু বলে না। কিন্তু তোমার সেই বন্ধু কোথায়? ওই বন্ধুটা কোথায়? এখন তাদেরকে পেলে মানুষ টুকরা টুকরা করে ফেলবে। তাহলে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় ছিলাম যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে 24-এ যেতে সাহায্য করেছে।
তাহলে ৭১-এর সঙ্গে ৭২-এর সম্পর্ক নাই, এটি প্রমাণিত। ৭২ থেকে যা ঘটলো, আর পরে ১৬ বছর ধরে যা ঘটলো, বাকিটা বাদ দিলাম, এই ১৬ বছর ধরে যা কিছু ঘটলো সেটি আমাদেরকে ৭১-24-এ নিয়ে আসলো। তাহলে ২৪ কি? ২৪ আর ৭১ হচ্ছে এক সূত্রে গাথা। আপনি যদি ৭১-কে ভুলে যান তাহলে ২৪-এর কোনো মানে দাঁড়াবে না। আর ২৪-কে যদি নিয়ে থাকতে চান, মনে রাখবেন আপনার জীবনকালের ১০০০ বছরের সবচেয়ে বড় সংগ্রামকে আপনি অস্বীকার করছেন, সেটা হচ্ছে ৭১। তাহলে ৭১ আর ২৪-এর মধ্যে একটা যোগ আছে। এখন আমরা সংবিধানকে কিভাবে দেখব? এই ৭১ আর ২৪-এর আলোকে দেখতে হবে, আর কোনো ভাই কিছু করার নাই। সেই হিসাবে দেখলে এই বইটা আর গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্যতা পায় না।